আমার মাও বরিশাল থেকে এসেছে, যন্ত্রণা আমিও বুঝি। অনেকেই হয়তো জানেন না যে আজ থেকে প্রায় ৫৬ বছর আগে অর্থাৎ ১৯৬০ সালে বরিশালের একটি প্রত্যন্ত গ্রাম থেকে রীতিমতো এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারীকে। সেই সময়টা ছিল আগের পূর্ব পাকিস্তানের এক চরম ভয়ের সময়। তখন পাকিস্তানি নেতারা আর তাদের পালিত খারাপের লোকেরা মিলে সাধারণ হিন্দুদের উপর জমি দখলের লোভে নানাভাবে অত্যাচার করত। চারিদিকে তখন একটা অজানা ভয়ের পরিবেশ কাজ করছিল। আর ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়েই এলাকার কিছু লোভী আর জমি দখলকারীরা গায়ত্রী অধিকারীর পরিবারকে টার্গেট করে বসে। রাতের অন্ধকারে ভয়ঙ্কর হুমকি দিয়ে তারা জোর করে সাজানো গোছানো বাড়িঘর আর জায়গা জমি দখল করে নেয়। জোর করে জায়গা জমি দখল করে নেওয়ার পর গায়ত্রী অধিকারীর পরিবারের সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল না। নিজের এবং পরিবারের মানুষের প্রাণ বাঁচাতে সেদিন সবকিছু ফেলে রাতের অন্ধকারে বর্ডার পার হয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রীর এই অসহায় মা। বরিশালের সেই প্রত্যন্ত গ্রাম থেকে নিজের বাড়ি ঘর হারানোর সেই বিশাল কষ্ট আর ভেতরে জমে থাকা তীব্র রাগ আজও যেন ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে শুভেন্দুকে। অনেকেই মনে করেন মায়ের সেই দেওয়া এক কাপড়ে বাংলাদেশ ছাড়ার চরম অপমানের বদলা নিতেই তো তিনি একেবারে পাগল হয়ে উঠেছেন। আর ঠিক এই পুরনো ইতিহাসের কারণেই বাংলাদেশি আর মুসলমানদের মধ্যে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। ক্ষমতার চেয়ারে বসেই সে পুরনো বদলা নেওয়ার এক নোংরা খেলায় মেতে উঠেছেন রাজ্যের এই নতুন নেতা। পুরনো জেদ তার মাথার ভেতর সব সময় কাজ করে, যার কারণে আজ একই সাথে সীমানা আর রাজ্যের ভেতরের পরিস্থিতি একেবারেই গরম হয়ে উঠেছে। মায়ের সেই পুরনো অপমানের বদলা নিতে গদিতে বসার প্রথম দিন থেকে সোজা বাংলাদেশের দিকে নজর দেন নবান্নের এই নতুন ক্ষমতাশীল কর্তা। অনেকেই বলেন তার প্রথম টার্গেট হলো সীমানার নিরীহ মানুষগুলো, কারণ চেয়ারে বসার প্রথম দিনেই তিনি প্রকাশ্যে মাত্র ৪৫ দিনের মধ্যে এক কড়া সময় বেঁধে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো মূল্যে আন্তর্জাতিক সীমানায় মজবুত কাঁটাতারের বেড়া বসানোর কাজ শেষ করতে হবে। এখানে আন্তর্জাতিক সীমানা নিয়মের কোনো পরোয়া করা হয়নি, কারণ ১৯৭৫ সালের নিয়ম অনুযায়ী জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে একা একা কোনো বেড়া দেওয়া হবে না। কিন্তু সেই সময়কে পুরোপুরি বুড়ো আঙুল দেখানোর চেষ্টা চলছে, আর তিনি ভাবছেন গায়ের জোরে তিনি সবকিছু করে ফেলবেন। অনেকেই মনে করেন এই চালের পেছনে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিজের রাগই কাজ করছে না, বরং দিল্লির বড় নেতাদের বিশাল একটা হাত রয়েছে। ঢাকার নতুন সরকার, বিশেষ করে তারেক রহমানের সরকার যেভাবে নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে কাজ করছে তা দিল্লির কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বঙ্গোপসাগরে নানান হিসেব নিকেশ আর চীনের সাথে মিলে তিস্তা প্রজেক্ট নিয়ে ঢাকায় নতুন কাজ করবার দিল্লি নেতাদের পেটে চরম ভয় যেন ঢুকিয়ে দিয়েছে। আর ঠিক সেই কারণেই বাংলাদেশকে একটি অজানা ভয়ের মধ্যে রাখতে সীমানার এই উস্কানি দেওয়ার ছক কষা হয়েছে। দিল্লি নেতারা চাইছেন সীমানায় একটা ঝামেলা পাকিয়ে ঢাকার নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে, যাতে বাংলাদেশ সবসময় তাদের চাপেই থাকে। কিন্তু মনের মতো ছক কষলেই যে সবসময় তা সফল হবে এমন তো কোনো কথা নেই। তাই তো এই শয়তানি চাল খুব বাজেভাবেই মার খেয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমানায়। সেখানে বিনা কারণে গুলি ছুড়ে সাধারণ মানুষের মনে ভয় ঢোকাতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এমন এক পাল্টা জবাব পেয়েছে যা তারা স্বপ্নেও কল্পনা করেনি। ভারতের বাহিনী ভেবেছিল আগের মতো তারা গুলি ছুড়ে খুব সহজেই পার পেয়ে যাবে, কিন্তু এবারের হিসাবটা একদম আলাদা। আগের মতো এবার আর শুধু চিঠি দিয়ে বা বর্ডারে মিটিং করে চুপ থাকেনি বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বিজিবির একেবারে নগদ আর কড়া জবাবের মুখে টিকতে না পেরে রীতিমতো পিছু হাঁটতে বাধ্য হয়েছেন তারা। বিজিবির এই কড়া জবাব নতুন মুখ্যমন্ত্রীর সীমানা দখলের স্বপ্ন আর পুরনো বদলার আগুনে একেবারে পানি ঢেলে দিয়েছে। সাধারণ মানুষ এখন খুব ভালো করে বুঝতে পারছেন সীমানার সুরক্ষায় এখন আর কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দিল্লির চাপিয়ে দেওয়া এই ভয়ের ছক একেবারে উল্টে গেছে, আর ১.৫ মাসের সে অহংকারী সময় এখন রীতিমতো এক ব্যর্থ তামাশায় পরিণত হয়েছে। সীমানার সাধারণ মানুষ এখন অনেক বেশি সাহস পায় এবং তারা বুঝতে পারছে তাদের দেশের দামাল ছেলেরা এখন আর আগের মতো চুপ করে বসে থাকার পাত্র নয়।
কেউ সীমানায় ফালতু মাতব্বরি করতে আসলে তাকে একদম কড়া হাতে উচিত শিক্ষা দেওয়া হবে বলে সবাই বিশ্বাস করে। সীমানায় এমন চরম মার খাওয়ার পর শুভেন্দুর ভেতরে জমে থাকা সেই পুরনো জেদ যেন আরও বেশি মাথা চারা দিয়ে ওঠে। সীমানার ওপরে কিছু করতে না পেরে এবার নিজের রাজ্যের ভেতরেই নতুন করে বিষ ছড়ানোর প্ল্যান করছেন শুভেন্দু অধিকারী। এবার তার সেই পুরনো রাগের শিকার হয় খোদ রাজ্যের মুসলমান সমাজ, এবং সমালোচকরা মনে করেন কোরবানির ঠিক আগে প্রশাসনকে কাজে লাগিয়ে এক অদ্ভুত নিয়ম জারি করার পেছনে সেই পুরনো জেদ হয়তো কাজ করছে। আর সে কি নিয়ম রে বাবা? নতুন সরকারের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়, কোরবানির জন্য কোনো সুস্থ বা ভালো গরু কেনাই যাবে না, শুধুমাত্র বয়স্ক আর দুর্বল গরুই কিনতে হবে, এবং সেটার জন্য লাগবে পশু ডাক্তার এবং পুলিশের বিশেষ অনুমতিপত্র। এই আজব নিয়ম না মানলে সোজা 6 মাসের জেল আর বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে সাধারণ মানুষকে। উৎসবের আনন্দটিকে মাটি করে জেলের ভয় দেখিয়ে মুসলমানদের বিপদে ফেলাই হলো এই শয়তানি ছকের আসল উদ্দেশ্য। সরকার ভাবল আইনের এমন গ্যাড়া করে ফেললে হয়তো মুসলমানরা ভয় পেয়ে যাবে, মাথা নত করবে। তারা ভেবেছিল পুলিশ দিয়ে ভয় দেখালে মুসলমানরা রাস্তায় নেমে ঝামেলা করবে, আর তখন সরকার পুলিশ দিয়ে তাদের ধরে সোজা হাজতে ভরবে। কিন্তু তাদের এই হিসেবটা ভুল প্রমাণিত হলো। বাস্তব হলো ঠিক উল্টো ঘটনা। মুসলিম সমাজ ঠান্ডা মাথায় এমন এক সিদ্ধান্ত নিলেন যা দেখে সরকারের বড় বড় নেতাদের যেন চোখ কপালে উঠে গেছে। মানে বাংলার মুসলিম সমাজ এবার এমন এক বুদ্ধি খাটালো যা নবান্নের বাঘা নেতারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তারা কোনো রকম ভাঙচুর বা রাস্তায় নেমে ঝামেলা করল না, বরং শুধু জেলের ঘানি না টানার ভয়ে পুলিশের হয়রানি থেকে বাঁচাতে তারা বাজার থেকে গরু কিনে একেবারে বন্ধ করে দিল। মুসলিম নেতারা একদম পরিষ্কার করে জানিয়ে দিলেন একটা উৎসব করতে গিয়ে তারা কোনোভাবেই পুলিশের ঝামেলার ভেতরে জড়াতে চান না। যেহেতু তাদের ধর্মে ভালো আর নিখুঁত গরু দেওয়ার কথা বলা আছে, আর প্রশাসন সেটা করতে পারছে না, তাই তারা এই নীরব বয়কটের পথটি বেছে নিল। কোনো গলাবাজি ছাড়া এমন কড়া জবাব সরকার আগে কখনো দেখেইনি, এবং তাদের এই নীরব বয়কটের কারণে আজ রাজ্যের প্রতিটি পশুর হাট একদম খা খা করছে। ক্রেতাশূন্য হাটে আজ শুধু মাছিয়ে উঠছে। মোদী সরকার ভেবেছিল মুসলমানদের বিপদে ফেলবে, কিন্তু আজ মুসলমানদের এই নীরব এক বয়কটে সরকারের নিজেদের মাথায় হাত পড়ার জোগাড় হয়েছে। উল্টো এই অদ্ভুত নিয়মের কারণে পুরো রাজ্যের ব্যবসা বাণিজ্য এখন বিশাল বড় ধাক্কা খেয়েছে, আর কোরবানির বাজার ঘিরে যে বিশাল টাকার লেনদেন হয় তা এক নিমিষে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে এই নোংরা রাজনীতির সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে গরিব হিন্দু খামারিদের, যারা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে গরুগুলোকে সন্তানের মতো বড় করেন। তারা আজ হাটের রাস্তায় শুয়ে হাউমাউ করে কাঁদে, কারণ ব্যাংক আর গ্রামের এনজিও থেকে অনেক বেশি সুদের লোন নিয়ে এই খামারিরা বুক ভরা আশা নিয়ে হাটে এসেছিল গরুগুলোকে বিক্রি করতে। তাদের স্বপ্ন ছিল ভালো দামে গরু বেচে পরিবারের মুখে হাসি ফোটাবে, কিন্তু আজ একটা গরু বিক্রি না হওয়ায় কোটি কোটি টাকার লোকসানে তারা একেবারে পথে বসে গেছে। বিক্রি না হওয়া বিশাল সাইজের এই গরুগুলোকে ট্রাকে করে বাড়ি ফিরিয়ে নেওয়ার ভাড়াও আজ তাদের পকেটে নেই। প্রতিদিন এই গরুগুলোকে ভালো খাবার খাওয়াতে অনেক বেশি টাকা খরচ হয়, আর এখন সেই টাকা তারা কোথায় পাবে সেই চিন্তায় হিন্দু খামারিরা আজ পাগল প্রায়। এবং হাটের মধ্যে আজ কেবল হিন্দু ব্যবসায়ীদের বুক ফাটা কান্নার আওয়াজ আর হাহাকার শোনা যায়। যে মুসলমানদের বিপদে ফেলতে এই আজব নিয়ম করা হয়েছিল, আজ তার ফল ভোগ করছে খোদ হিন্দু ব্যবসায়ীরা। হাটে এখন শুধুই কান্না, আর চোখের সামনে তাদের সারা জীবনের জমানো পুঁজি একদম মাটির সঙ্গে মিশে গেছে। খামারিরা এখন বুঝতে পারছে রাজনীতির নোংরা খেলায় তাদের জীবন আজ পুরোপুরি ধ্বংসের মুখে, আর এই চরম কান্নাকাটি আর লোকসানের কারণেই নতুন মুখ্যমন্ত্রীর গদি এখন রীতিমতো থরথর করে কাঁপছে। যে হিন্দু ভোটের জেরে তিনি আজ ক্ষমতার চূড়ায় বসেছেন, সেই হিন্দুরাই আজ একে অপরের উপর বেশি ক্ষেপে আছে। তারা আজ হাটে বসে প্রকাশ্যে গালমন্দ করছে নতুন সরকারকে, কারণ তাদের মনে হয় আগের সরকারের আমলে অন্তত শান্তিতে ব্যবসা করে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার উপায় ছিল। হিন্দু খামারিরা আজ হারে হারে টের পাচ্ছে যে ধর্মের নামে খেলা নামতে গিয়ে আজ তাদেরই বলির পাঠা বানানো হলো। শুভেন্দু তার পুরনো এক জেদ আর আক্রোশ মেটাতে গিয়ে কিভাবে আজ পুরো রাজ্যের সাধারণ মানুষের পেটে লাথি মারল তা এখন সবার চোখের সামনেই আয়নার মতো পরিষ্কার। তবে যে ফাঁদ পাতা হয়েছিল অন্যের জন্য, আজ সেই ফাঁদে আটকে গিয়ে সরকারের গদি এমন চরম বিপদের মুখে। সাধারণ মানুষের এই ক্ষোভ আর কান্না একদিন এমনভাবে আগুন হয়ে জ্বলবে যা হয়তো আর কখনোই নেভানো সম্ভব হবে না।